আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সোনাম ওয়াংচুকের যে আমরণ অনশন, এই আমরণ অনশন মঞ্চ থেকেই কি দেশে পরবর্তী রাজনৈতিক আন্দোলনের যাত্রা শুরু হবে এবং দেশে ক্ষমতা পরিবর্তনের আন্দোলনে কি এই ধর্নার থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কি পরিবর্তিত হয়ে যাবে? অর্থাৎ প্রথমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি, পরবর্তী সময়ে কি এটা প্রধানমন্ত্রী পদ থেকে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে পরিণত হবে? বিরোধী কি এই মঞ্চটাকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য এগিয়ে আসতে শুরু করেছে? আপনার সবাই জানেন এটা যে এই মুহূর্তে আপনার কি বলে দিল্লির যন্তর মন্তরে আপনার ককরোচ জনতা পার্টির ধর্না চলছে এবং সেই ধর্না মঞ্চে গত 18 দিন ধরে, আমি যদি ভুল না বলে থাকি আজকে 18তম দিন, সোনাম ওয়াংচুকের আমরণ অনশনে তাদের পাশাপাশি আরও কয়েকজন তরুণ তরুণীও আপনার আন্দোলন করছেন, অনশন করছেন। কিন্তু সোনাম ওয়াংচুক সারা দেশে পরিচিত ব্যক্তিত্ব, পরিবেশ বিজ্ঞানী এবং সামাজিক কার্যকর্তা, শিক্ষাবিদ, তার একটা বিরাট পরিচিতি রয়েছে। এবং থ্রি ইডিয়ট সিনেমাতেও বলা হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় মূলত সোনম ওয়াংচুকের জীবনীর ওপরে নির্ভর করে তৈরি করা হয়েছিল। তো সেই সোনম ওয়াংচুক আপনার সেখানে আমরণ অনশন করছেন এবং তার স্বাস্থ্যের ক্রমে ক্রমে অবনতি ঘটছে। এখন তো এই রকম কথাবার্তা পর্যন্ত অনেকে বলতে শুরু করেছেন যে আমরা সোনম ওয়াংচুকের অকাল মৃত্যু চাই না, আমরা চাই তিনি জীবিত থাকুক, তার মতন লোকের দরকার রয়েছে দেশে। এরকম নানান রকম মন্তব্য উঠে আসতে শুরু করেছে। কেন? কারণ হলো আশঙ্কা দেখা দিয়েছে তার ওজন দ্রুত কমছে, তার শরীরে নানান রকমের কমপ্লিকেশন নাকি দেখা যাচ্ছে, যেরকম খবরাখবর বেরিয়ে আসছে। তাকে দেখলে পরে বোঝা যাচ্ছে যে তিনি কথা বলতেও তার কষ্ট হচ্ছে, তার চাল চলন, এমনকি অধিকাংশ সময় তিনি চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন। তাকে দেখলে পরেই, শুধু ছবিতে দেখলে পরেই বোঝা যায় যে তিনি খুব মানে শারীরিকভাবে যন্ত্রণায় আছেন। এই অবস্থাতে দেশের বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে অনশন ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং তাদের যে অনুরোধ, সেই অনুরোধের প্রত্যুত্তরে তিনি বলেছেন যে তাকে অনুরোধ না করে কেন্দ্র সরকারকে অনুরোধ করতে, যাতে কেন্দ্র সরকার বার্তালাপ শুরু করে। অদ্ভুত ব্যাপার যে এখনো পর্যন্ত ভারত সরকার, মোদী সরকার, বিজেপি সরকার কোনো ধরনের বার্তালাপ শুরু করার উদ্যোগে নেয়নি, যতটুকু আমরা জেনেছি। তারা তাদের তরফ থেকে এমন একটা অদ্ভুত ভূমিকা নেওয়া হচ্ছে যেটা অতীতের অভিজ্ঞতাগুলোর সঙ্গে তুলনা করলে একেবারেই বেমানান। এবং এই সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর লোক পোস্ট করে বলছেন যে যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন ক্ষমতা দখল করেছিল, যখন ব্রিটিশের অত্যাচার চলছিল এই দেশের মধ্যে, তখনও গান্ধীজি, কখনো ভগৎ সিং, কখনো অন্য কোনো নেতা, স্বাধীনতা সংগ্রামী অনশন করলে পরে ব্রিটিশরা তার সঙ্গে বার্তালাপ শুরু করত, তার সঙ্গে আলোচনা করত, ব্রিটিশরা এগিয়ে আসতো। মানে অনশন করলে করুক, মরে গেলে মরে যাক, এই অ্যাটিটিউড না দেখিয়ে তারা আলোচনা করত। আন্না হাজারে যখন আন্দোলন করেছিলেন, আমিও আন্না আন্দোলনে একেবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং সেই আন্দোলনে আমার রাজ্যে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। সেই আন্না আন্দোলনের মধ্যেও দেখা গেছিল যে তৎকালীন কেন্দ্রের সরকার, কংগ্রেস নেতৃত্বাধীন, ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার তার মন্ত্রীদেরকে পাঠায়, বার্তালাপ শুরু করে এবং চেষ্টা করে নানান রকমভাবে আপিল করে অনশন আপনার বন্ধ করতে এবং দাবিগুলো নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করা, অনেক অনেক কিছু করেছে তারা।
এবং তারপরেও মানুষের ক্ষোভ কংগ্রেসের বিরুদ্ধে কমেনি এবং কংগ্রেস এর পরের নির্বাচনগুলোতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আন্না আন্দোলন আমাদের দেশে তৎকালীন শাসক দল কংগ্রেসের বিরাট রাজনৈতিক ক্ষতি করেছে, এতটা ক্ষতি করেছে যে এর পরে কংগ্রেস এখনো পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে পারেনি এখনো পর্যন্ত। এবং এই আন্না আন্দোলনের মধ্য দিয়েই একটা নতুন রাজনৈতিক দলের জন্ম হয়, সেই দলটার নাম আম আদমি পার্টি। এই দলের জন্মের পরে দল প্রথম যে আঘাতটা দিয়েছিল সেটা দিয়েছিল কংগ্রেসকে। তো এরপরে কংগ্রেসের প্রচুর ক্ষতি বিজেপি করেছে। বিজেপি 2014 সালে যে ক্ষমতায় এসেছে, মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তার পেছনে আন্না আন্দোলনের একটা বিরাট বড় ভূমিকা ছিল। কারণ কংগ্রেসের বিরুদ্ধে সারা দেশে মানুষকে জাগ্রত করার কাজটা মূলত আন্না আন্দোলনের মধ্য দিয়ে হয়ে গেছিল। কংগ্রেস বিরোধী মানুষদেরকে একটা জায়গায় আনা বা একটা ডিরেকশনে নিয়ে আসা, এই কাজটা আন্না আন্দোলন করে দিয়েছিল। তার ফলে কংগ্রেসের প্রচুর ক্ষতি হয়েছে। এবার কথা হলো, এবার সেটা বুঝতে পেরে আমাদের দেশের বিরোধী দলগুলো, যারা বিজেপির কুটচালের সামনে একের পর এক দল ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, এবং যারা বুঝতে পারছে যে যদি এখনই তারা ঘুরে দাঁড়াতে না পারেন তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ একটা অশ্বডিম্ব ছাড়া আর কিছু না, তারা একেবারে শেষ হয়ে যাবে, রাজনীতির ময়দান থেকে তারা আউট হয়ে যাবে। বিজেপি একেবারে চীনের কমিউনিস্ট পার্টির মতন পূর্ণ রূপে ভারতের শাসন ক্ষমতার একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে এবং অন্য দলগুলো শুধুমাত্র কাগজের মধ্যে অবস্থান করবে। যারা তাদের কথায় হ্যাঁ হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, এই রকম একেবারে দাসত্ব স্বীকার করে নেবে, তারা কিছুটা টিকে থাকবে। আর যারা নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব রক্ষা করে আপনার নির্বাচন এলে চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা রাখবেন, তাদেরকে ইতিহাসের পাতায় ঠেলে দেবে। এটা এখন বুঝতে পারছেন। বুঝতে পারার ফলে উদ্ধব ঠাকরের বিবৃতি আপনারা দেখেছেন, শুনেছেন টিভির পর্দাতে। উদ্ধব ঠাকরে এখন আন্না আন্দোলনে দিল্লির যন্তর মন্তরের এই আন্দোলনে আপনার পূর্ণরূপে সমর্থন জানিয়েছেন। পূর্ণরূপে তিনি অন্যান্য দল এমনকি কংগ্রেসকে পর্যন্ত সেই আন্দোলনে সমর্থন জানানোর জন্য আহ্বান জানিয়েছেন। অন্যান্য যত বিরোধী দল রয়েছে দেশে সবগুলো দলকে তিনি আহ্বান জানিয়েছেন, আবেদন জানিয়েছেন এক্ষেত্রে সমর্থনের জন্য। তিনি নিজে সেখানে যাবেন এবং গিয়ে তাদের সেই ধর্ণা মঞ্চে গিয়ে তাদের প্রতি সমর্থন জানাবেন, সেটা তিনি পরিষ্কারভাবে বলেছেন। অরবিন্দ কেজরিওয়াল সম্ভবত রবিবার দিন অরবিন্দ কেজরিওয়ালও যাবেন সেখানে বলেছেন। তো সেখানে তিনি পূর্ণরূপে সমর্থন জানিয়েছেন। এছাড়া তো বামপন্থী দলগুলো জানিয়েছে, আরও অনেক দল, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা, বিশেষ করে ডেরেক ওব্রায়েন গেছেন সেখানে এর আগে। এবার মহুয়া মৈত্র তো একাধিকবার গেছেন সেখানে, গিয়ে ভাষণ পর্যন্ত দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ফোন করে সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলেছেন, তাকে মানসিকভাবে মজবুত থাকার জন্য তাকে উৎসাহিত করেছেন এবং আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এরকমভাবে বিভিন্ন দল আপনার হয় ফোন করেছে, না হয় প্রকাশ্যে বলেছে, না হয় গেছে সেখানে। কিন্তু এখনো পর্যন্ত যিনি যাননি বা যে দল এখনো পর্যন্ত সমর্থন জানায়নি, তিনি এবং তার দল হলো রাহুল গান্ধী এবং কংগ্রেস। ফলে দেশের সবাই তাকিয়ে রয়েছে এখন যে রাহুল গান্ধী কি করবে, কংগ্রেস কি করবে। যেভাবে কংগ্রেসের সহযোগী দলগুলো এই আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছে এবং এই আন্দোলনের মঞ্চে যাওয়া আসা শুরু করে দিয়েছে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে ভবিষ্যতের আপনার ঘুঁটি সাজাচ্ছে, কংগ্রেস কি তার থেকে আলাদা থাকবে? না, শেষ পর্যন্ত কংগ্রেস এই সিনেমার মধ্যে যেমন নায়কের এন্ট্রি হয় একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে এবং বড় সংগঠন একটা বিরাট পরিস্থিতি তৈরি করে, ভূমিকা তৈরি করে তারপর সেখানে এন্ট্রি নেয়, কংগ্রেসও কি সেই রকম কিছু করবে সেখানে? রাহুল গান্ধী কি সেখানে শেষ পর্যন্ত যাবেন? কারণ রাহুল গান্ধীর দিকে এই মুহূর্তে দেশের বিরোধী দলগুলো তাকিয়ে রয়েছে, মিডিয়া তাকিয়ে রয়েছে, দেশের মানুষ তাকিয়ে রয়েছে, কোনো সন্দেহ নাই। এখন আর রাহুল গান্ধীকে আগের মতন যেভাবে বিজেপি পাপ্পু টাপ্পু বলতো, যেভাবে বিজেপি রাহুল গান্ধীকে নেগলেক্ট করতো, সেইগুলো করার আর কোনো সুযোগ নাই। রাহুল গান্ধী এখন কমপ্লিটলি একজন সিরিয়াস লিডার, কমপ্লিটলি একজন থটফুল লিডার এবং কমপ্লিটলি একজন পপুলার লিডার। বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা
দিন দিন বাড়ছে, এটা খালি চোখে দেখা যায়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আর কারোর কাছে নাই। বিজেপিও অস্বীকার করছে না। বিজেপিও বুঝে গেছে যে রাহুল গান্ধীকে এখন আর ট্রোল করা যাবে না, ট্রোল করলে কোনো লাভ হবে না, এখন আর রাহুল গান্ধীকে নেগলেক্ট করলে লাভ হবে না। ফলে তারা রাহুল গান্ধীকে এখন রাজনৈতিকভাবে মোকাবেলা করার রাস্তায় তারা যেতে বাধ্য হয়েছেন। রাহুল গান্ধীর বিভিন্ন বক্তব্য নিয়ে সিরিয়াস ডিবেট করছেন, সিরিয়াসলি তারা কাউন্টার করার চেষ্টা করছেন। এখন আর ওই আগের মতন হেলাফেলা করে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এই রকম অবস্থাতে রাহুল গান্ধী কি শেষ পর্যন্ত যাবেন? এই অনশন মঞ্চটাই কি দেশে পরিবর্তনের আন্দোলনের সূত্রপাত করবে? আমার এই কথাগুলো আপনাদের কারোর কারোর মনের মধ্যে খটকা লাগতে পারে যে ভাই এটা তো ককরোচ জনতা পার্টির আন্দোলন, ককরোচ জনতা পার্টির পেছনে তো আম আদমি পার্টি রয়েছে, তাহলে এর সঙ্গে সার্বিকভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের কি সম্পর্ক? এই লড়াইটাকে ইন্ডিয়া অ্যালায়েন্স মানে কি বলে, এনডিএ ভার্সাস ইন্ডিয়া অ্যালায়েন্স বা বিজেপি ভার্সাস ইন্ডিয়া অ্যালায়েন্স, এরকম করার কি সুযোগ রয়েছে? এরকমটা মনে হতে পারে, কিন্তু ফ্যাক্টটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে কি হবে যে বিরোধীরা এখনো পর্যন্ত দেশের মধ্যে কোনো আন্দোলন শুরু করতে পারেন। এটা আমাদের দেশের বিরোধী দলগুলোর ব্যর্থতা, এবং সেগুলো নিয়ে ব্যাপকভাবে সমালোচনা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। বিশেষ করে যারা পরিবর্তনপন্থী তারা সবসময় সমালোচনা করে আসছেন, এবং রাহুল গান্ধীরও সমালোচনা হয়ে আসছে। এবার বিরোধীরা যে কাজটা করতে পারেনি সেই কাজটা একটা নতুন সোশ্যাল মিডিয়া সংগঠন ককরোচ জনতা পার্টি করেছে। তারা যখন আন্দোলনটা মানে ধর্ণা যখন শুরু করেছিল মূলত একদিনের জন্য, বিকালবেলায় তাদের ধর্ণা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা সেটাকে শেষ না করে সেটাকে কন্টিনিউ করতে করতে এই জায়গায় নিয়ে এসেছে। আর কয়েকদিনের মধ্যে এটা 1 মাস পূর্ণ হয়ে যাবে। একেবারে নতুন কিছু ছেলে মেয়ে যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, যারা কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী হিসেবে পরিচিত না, তারা একটা আন্দোলন ধর্ণা, তাও তাৎক্ষণিক অল্প সময়ের জন্য, কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষা সংক্রান্ত বিষয়ে তারা শুরু করে। এগুলো তো করতেই পারে, অনেক এনজিও রয়েছে, অনেক সংগঠন রয়েছে যারা এরকম অল্প সময়ের জন্য আন্দোলন করে, এরপর বাড়িতে চলে যায়, মাছ মাংস দিয়ে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়ে, পরের দিন উঠে আবার নিজের নিজের কাজকর্ম করতে শুরু করে। এগুলো তো সচরাচর দেখা যায়। সেই জায়গাতে এরা যে আন্দোলন শুরু করেছিল সেটাকে শুরুতে সবাই মনে করেছিল আরে কি লিগা কি 2-3 দিন চলবে, এরপরে শেষ হয়ে যাবে। কিন্তু দেখা যায় এরা 2-3 দিন তো সাধারণ ব্যাপার, এরা সপ্তাহের পর সপ্তাহ ধরে আন্দোলন চালাচ্ছে। এই যে এতদিন ধরে দিল্লির মতন রাজ্যে, দিল্লিতে আপনার তীব্র গরম, যেটা ভারতবর্ষের অনেক রাজ্যে মানুষ ধারণা পর্যন্ত করতে পারে না। দিল্লির গরম এত বেশি, দিল্লির গরমের জন্য দিল্লিতে গ্রীষ্মকালে যেতে চায় না অনেক মানুষ। সেই গরম আবার কখনো কখনো যখন বৃষ্টি আসে তখন মারাত্মক বৃষ্টি। এই রকম মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে সেখানে আপনার সপ্তাহের পর সপ্তাহ আন্দোলন চালিয়ে যাওয়া তো কোনো তার ঠিকানাই ব্যাপার না। এখন এই আন্দোলনটাকে আর কেউ আপনার ক্যাজুয়ালি নিচ্ছে না, এখন আন্দোলনটাকে নিয়ে সিরিয়াস রিপোর্টিং হচ্ছে। আমি দেখছি যে মিডিয়াগুলো যাচ্ছে, আস্তে আস্তে তারা সিরিয়াস হতে শুরু করেছে। এখন বিভিন্ন রকমভাবে এই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আপনার বিশ্লেষণ হতে শুরু করেছে। এখন আন্দোলনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আন্দোলনে দাঁড়িয়ে গেছে, এটাকে আর এখন হেলাফেলা করার কোনো সুযোগ নেই। এইটা বিরোধীরা এতদিন ধরে করতে পারেনি, কিন্তু এরা করে ফেলেছে। যেহেতু আন্দোলনটাকে এরা সাস্টেইন করে ফেলেছে এতদিন ধরে, পরিশ্রম করে, কষ্ট করে, যন্ত্রণা সহ্য করে, আর তার মধ্যে এই আন্দোলনটাকে একটা উচ্চমাত্রা নিয়ে গেছেন সোনাম ওয়াংচুক। সোনাম ওয়াংচুক ভারতবর্ষে একজন সেলিব্রিটি পরিবেশবিদ, তার অবদান রয়েছে, তিনি বিজ্ঞান গবেষণা করেন, তার অনেক উদ্ভাবনী ইতিহাস রয়েছে। তো সেই রকম একজন ব্যক্তি যিনি রেসপেক্টেড পারসন, যিনি দেশের সর্বোচ্চ স্তরে মানে সে সিনেমা জগতে বলুন, সে রাজনীতির জগতে বলুন, সে অর্থনীতির জগতে বলুন, সে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে বলুন, সর্বোচ্চ স্তরে তার একটা আলাদা আদর রয়েছে। সেই রকম একজন ব্যক্তি যখন এখানে এই যন্তর মন্তরে উপস্থিত হয়ে ককরোচ জনতা পার্টির মানে অভিজিৎ দীপকের নেতৃত্বে যে ধর্ণা চলছিল সেটাকে সমর্থন জানিয়ে তাদের যে ইস্যু, ধর্মেন্দ্র প্রধানের
পদত্যাগ চাই, সেটাকে সমর্থন জানিয়ে তিনি যখন সেখানে আমরণ অনশন শুরু করেন, প্রথম দিকে তো কেউ কেউ ভাবিয়েছিলেন ঠিক আছে 2-4 দিন পরে হয়তো তাকে কোনো মানে প্রজেক্টেড থাকবে, কেউ না কেউ এসে তাকে আপিল করবে বা বিভিন্ন দিক থেকে আপিল করবে, এরপর তিনি ডাবের জল টল খেয়ে অনশন ভেঙে বাড়িতে চলে যাবেন। কিন্তু দেখা যায় যে তার অনশনের 17-18 দিন হয়ে গেছে। 18 দিন অনশন করা কি চারটিখানি ব্যাপার নাকি? আমাদের দেশের রাজনীতিতে আজকের দিনে একজন ব্যক্তি আছে নাকি? সমস্ত রাজনৈতিক দল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস টংগ্রেস মিলিয়ে এতগুলো যে রাজনৈতিক দল আছে, শত শত রাজনৈতিক দলের মধ্যে একজন নেতাকে পাওয়া যাবে আমাদের দেশে যে 18 দিন তো দূরের কথা, 8 দিন অনশন করতে পারবে? আর 8 ঘন্টা অনশন করার মতন সাহস রয়েছে, ক্ষমতা রয়েছে, এইরকম পলিটিক্যাল লিডার আমাদের দেশে খুঁজে পেতে গেলে দিনের বেলা হারিকেন নিয়ে ঘুরতে হবে। সেই জায়গাতে এই ভদ্রলোক 18 দিন ধরে অনশন করছেন, তাকে দেখলে পরে বোঝা যাচ্ছে তার শরীর ভেঙে পড়ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে তিনি জীবিত থাকবেন কিনা সে নিয়ে নানান ধরনের মতামত আপনার উঠতে শুরু করেছে। তো সেই তার এই অনশন তো এটাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যে এখন সারা দেশের মধ্যে জাগৃতি শুরু হয়েছে। এবার আপনার যদি তার কিছু হয়ে যায়, এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে যে যদি অ্যাক্সিডেন্টালি হিউম্যান বডি, মানুষের শরীর বলা যায় না কখন কি হয়, যদি সোনাম ওয়াংচুকের কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হতে পারে? তাহলে এই এখান থেকে কি একটা বিরাট আন্দোলন শুরু হয়ে যাবে? হঠাৎ করে কি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়বে? হঠাৎ করে কি এটা দেশময় আন্দোলনে আকার নেবে? এইটা একটা বড় প্রশ্ন। এ নিয়ে নানান ধরনের চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। বিজেপির জন্য কি রাজনৈতিকভাবে ব্যাপক ক্ষতিকারক ব্যাপার হবে? না, বিজেপি এটাকে তার কাছে যে শক্তি রয়েছে, প্রশাসনিক শক্তি, পুলিশি শক্তি, আরও নানান ধরনের অর্থনৈতিক শক্তি থেকে শুরু করে সব ধরনের শক্তি তো বিজেপির কাছে রয়েছে, সেই সমস্ত শক্তি প্রয়োগ করে এইটাকে কি খুব দ্রুত ম্যানেজ করে নিয়ে আন্দোলনকে দমন করে দেবে? এই সমস্ত কিছু এখন আলোচনার। আপনারা যেখানেই যাবেন এখন দিল্লির যন্তর মন্তরে সোনাম ওয়াংচুকের স্বাস্থ্য এবং পরবর্তী ঘটনাগুলো এগুলো নিয়ে আপনার আলোচনা চলছে দেখবেন। এর মধ্যে সোনাম ওয়াংচুকের যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে, এটা একটা। এরপরে আরেকটা হলো সোনাম ওয়াংচুকের কিছু হোক বা না হোক, অভিজিৎ দীপকে এরা আগামী 20 জুলাই তারা পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছে। তারা মার্চ করবে যন্তর মন্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত। এতে সারা দেশ থেকে মানুষকে যাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। হয়তো যাবেও, হয়তো হতে পারে 50-60 হাজার লোক হয়ে যেতে পারে, বা তারও বেশিও হতে পারে, বা সামান্য কমও হতে পারে, কিন্তু একটা ভালো সংখ্যক লোক হওয়ার সম্ভাবনা তো ডেফিনেটলি রয়েছে। আর কিছু রাজনৈতিক দল যদি তাদের কর্মীদেরকে সেখানে যুক্ত করে দেয় তাহলে সংখ্যাটা অনেকটা বড় হয়ে যেতেই পারে। সেই যে 20 তারিখের আন্দোলন, সেই আন্দোলনটাকে কি সফল হতে দেবে, বা আন্দোলন কি শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন সরকার, দিল্লি সরকার অ্যালাউ করবে যে পার্লামেন্টের কাছাকাছি পর্যন্ত তাদেরকে পৌঁছতে দেবে, না তাদেরকে যন্তর মন্তরে আটকে দেবে, বা মাঝখানে কোনো এক জায়গায় আটকে দেবে, নাকি তাদের আন্দোলনের ওপরে স্টিম রোলার চালাবে, তাদের আন্দোলনকে ফোর্সফুলি বন্ধ করে দেবে? এইগুলো দেখার বিষয় রয়েছে, গ্যারান্টি দিয়ে বলা যায় না। তবে সরকারের মাথায় কি রয়েছে সেটাও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আবার এটাও হতে পারে যে সরকার তো দেখছে, ডেফিনেটলি মুখে কিছু না বললেও সরকার তো লক্ষ্য রাখছে যে আন্দোলনের তীব্রতা কতটুকু, মানে কোন তার আন্দোলনের যে নিজস্ব তাপমাত্রা, তার মাপটা কি, পরিমাপটা কি, এটা রিক্টার স্কেলে কতটুকু হচ্ছে, সরকার মাপার চেষ্টা করছে। তার বিভিন্ন প্রস অ্যান্ড কনস দেখছে তারা। এবার এই দেখতে দেখতে হঠাৎ করে কি সরকার নিজে থেকে উদ্যোগ নিয়ে সেখানে তার মন্ত্রী টন্ত্রী পাঠিয়ে আলোচনার জন্য উদ্যোগ নিতে পারে যে ভাই আন্দোলনটা যতটুকু হয়েছে হয়েছে, এরপরে আর যাতে না এগোয় তার জন্য চলো এখন আমরা বার্তালাপ শুরু করি। যেমনভাবে আমরা কৃষক আন্দোলনে দেখেছিলাম, প্রথম দিকে সরকার মারাত্মকভাবে কঠোর, গাল ফুলিয়ে বসে রয়েছে, কোনো কথা বলবে না। আর বিজেপির এটা একটা মুদ্রা দোষ। বিজেপি যখন ক্ষমতায় আসে তখন বিজেপির মধ্যে এমন এক অহংকার মাথার মধ্যে ভূতের মতন চেপে বসে যে বিজেপির টিপিক্যাল টাইপের লোকগুলো বা ক্রিটিক্যাল লোকগুলো মনে করে যে তাদের মতো বিশ্বব্রহ্মাণ্ডে তাদের মতো বুদ্ধিমান, বিদ্বান, জ্ঞানী, শক্তিশালী, তারপর আরও অনেক কিছু, তাদের মতন আর কেউ নাই।
ফলে তাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না, কোনোভাবেই তাদের কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষমতা থেকে সরাতে পারবে না। এইগুলো তাদের মধ্যে একটা মারাত্মক ভয়ঙ্কর মানসিক রোগের মতো তাদের মাথার মধ্যে চেপে বসে রয়েছে। এটা আরো আমরা ইতিহাসে দেখেছি, আরো বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এরকম হয়েছে। তাদের এই ভূত ততক্ষণ পর্যন্ত তাদের মাথায় চেপে বসে থাকে যতক্ষণ পর্যন্ত তারা ওই ক্ষমতাটা তাদের হাত থেকে না সরে যায়। যখন ক্ষমতা তাদের হাত থেকে সরে যায়, যখন তারা বুঝতে পারে যে এতদিন তারা আকাশে ভাসছিল, বাতাসে তারা ভাসছিল, তাদের পায়ের নিচে কোনো মাটি টাটি ছিল না, এবং তারা যখন ওই বাতাস থেকে আকাশ থেকে যখন ধুম করে মাটিতে পড়ে, কোমর টোমর ভেঙে চুরমার হয়ে যায়, যখন তাদের কাছে আর কোনো কিছু থাকে না, তখন গিয়ে তাদের চেতনা ফেরে। কিন্তু চেতনা ফিরলে কোনো লাভ হয় না, কোনো কাজ হয় না, এরপরে আর সংশোধনের কোনো সুযোগ থাকে না। আপনাদের মনে আছে কৃষক আন্দোলনের সময় তারা শুরুতে অনেকদিন ধরেই তারা এইরকম গোয়ারের মতন কিচ্ছু করবো না, এগুলো তো খালিস্তানি, এগুলি তো দেশদ্রোহী, এগুলি তো বিদেশি পয়সায় চলছে, এগুলি তো ডিপ স্টেটের ষড়যন্ত্র, এগুলি তো এগুলি এগুলি বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত, সরকারকে অস্থির করার চক্রান্ত, এইগুলি বলে 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 মনে করেছিল এভাবেই দিন চলে যাবে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল মনে আছে আপনাদের? সরকার বার্তালাপ শুরু করে। বার্তালাপ শুরু করার পরেও চালাকির কোনো শেষ ছিল না। বার্তালাপের নামে মিটিং, মিটিংয়ের পরে মিটিং, একটা মিটিংয়ে মানে একটা মিটিং, খুব সিরিয়াস মিটিং, আমাদের সেই দিনগুলোর কথা মনে আছে তো? খুব সিরিয়াস মিটিং, এবং সারা দেশের মানুষ ধারণা করছিল আজকের মিটিংয়ে হয়তো কিছু একটা বেরিয়ে আসবে, একটা ফ্রুটফুল কিছু হবে। কিন্তু মিটিংয়ের পরে আমরা জানতে পারলাম যে এর পরের মিটিংয়ের ডেটটা ঠিক হয়েছে। মানে আপনাদের সেই কমেডি শোগুলো তো নিশ্চয়ই মনে আছে, যেগুলোতে যে মিটিংয়ের পরে মিটিং, আর মিটিং যখন শেষ হয় তখন কমেডিয়ানকে যখন দেখি, যশপাল ভাট্টির সেই ভিডিও শোগুলো, কমেডি শোগুলো, जसपाल भट्टी के যখন সাংবাদিকরা এসে জিজ্ঞেস করছে, স্যার क्या हुआ बैठक में, क्या हुआ मीटिंग में, क्या हुआ, तो जसपाल भट्टी বলছেন, आज तो कमाल हो गया, आज तो बहुत बड़ा कमाल कर दिया हमने। বলে क्या 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 স্যার? মানে সবাই সাংবাদিকরা ভাবছে যে এমন কিছু একটা সিদ্ধান্ত হয়েছে মিটিংয়ে যে একেবারে ইতিহাস সৃষ্টি, তারা ব্রেকিং নিউজ দিয়ে দেবে। এরপরে বলছেন, आज तो कमाल नहीं, हमने तो अगले मीटिंग का डेट तय कर दिया, अगले मीटिंग कितने कौन सी तारीख में होगा, हमने आज ये तय कर दिया, कमाल कर दिया। तो এইরকমই কৃষক আন্দোলনের সময়ও এরকম কামাল কিয়া, তারা বারবার কামাল কিয়া, পরবর্তী মিটিংয়ের ডেট ঠিকঠাক করেছে। তো কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল মনে আছে সবার? এই কৃষক আন্দোলনের পরিণতি কি হয়েছিল? প্রধানমন্ত্রী নিজে আপনার মিডিয়ার সামনে এসে ক্ষমা চেয়েছে যে সেই সেই 3টি কৃষি বিল যেগুলো প্রত্যাহার করার জন্য কৃষকরা যন্তর আপনার দিল্লির বর্ডারে, সিংঘু বর্ডার, তিকরি বর্ডার, গাজিয়াবাদ, এগুলো বিভিন্ন বর্ডারে তারা বসে আন্দোলন করেছিল মাসের পর মাস, বৃষ্টিতে, রোদে পুড়ে, তীব্র গরমে, কখনো প্রচণ্ড ঠান্ডায়, কখন প্রচণ্ড বৃষ্টিতে। সেই দাবির 3টি কৃষি বিলকে তিনি প্রত্যাহার করার কথা ঘোষণা করেন। ততক্ষণে বিজেপির সম্বন্ধে ছবিটা অনেকটা খারাপ হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয় সরকার, করে। এবার সরকার যদি আলোচনা শুরু করে হঠাৎ করে, তারপর কিছুদিন আলোচনা চলবে, এদিকে ধর্নাও চলবে, ওদিকে আলোচনাও চলবে। হতে পারে আলোচনা শুরু করলে পরে সোনাম ওয়াংচুককে তারা অনুরোধে জানাবে যে আলোচনা যেহেতু চলছে, একটা ফ্রুটফুল রেজাল্ট বেরোতে পারে, আপনি অনশন বন্ধ করুন। তখন হয়তো সোনাম ওয়াংচুক বলতে পারে, ঠিক আছে, আমি আন্দোলনের রেজাল্টটা আসা পর্যন্ত অনশন প্রত্যাহার করছি, কিন্তু এরপরে যদি দেখা যায় সরকার আমাদের দাবিগুলোর প্রতি যত্নশীল না, তাহলে আমরা আবার অনশনে বসবো। হয়তো সেরকম কোনো হুমকি দিয়ে, ওয়ার্নিং দিয়ে তিনি হয়তো আন্দোলন প্রত্যাহার করতে পারে। এরপরে কি হবে সেটা তো দেখার বিষয়। তবে যেটা আমার মনে হয়, ধর্মেন্দ্র প্রধানকে সরকার পদত্যাগ করতে বলবে না, প্রধানমন্ত্রী তাকে সরাবেন না। আমার যেটা ধারণা, হতে পারে সরাতেও পারে, কিন্তু আমার ধারণা হলো সরাবে না। কি করতে পারে, ওই মন্ত্রিসভা রদবদলের নামে তাকে শিক্ষা দপ্তর থেকে তাকে অন্য কোনো মানে মন্ত্রক তার চেঞ্জ করে দিতে পারে, অন্য কোনো মন্ত্রকে তাকে পাঠিয়ে দিতে পারে, এবং এমন কোনো মন্ত্রকে হয়তো পাঠাবে যে মন্ত্রক নিয়ে সাধারণত প্রত্যেকের দিন সাধারণ মানুষের কোনো আগ্রহ থাকে না, এরকম হতে পারে, তাকে সরিয়ে দিতে পারে।
কিন্তু যেটা হলো বিজেপির যে রোগ, সেটা হলো ভাঙবো তবু মচকাবো না, এরকম। তো তারা ভাঙতে রাজি কিন্তু মচকাতে রাজি না। তো তার কারণে তারা হয়তো মেনে নাও নিতে পারে। কিন্তু শেষ পর্যন্ত বিরোধীরা কি এই স্কোপ, এটাকে একটা স্কোপ মনে করে সেটাকে কাজে লাগাবে? উদ্ধব ঠাকরে বার্তা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে তিনি এবার এগোনোর জন্য প্রস্তুত হচ্ছেন। তারপর অখিলেশ যাদব তো এক পায়ে খাড়া আছেন, অরবিন্দ কেজরিওয়াল রেডি হয়ে আছেন, রাহুল গান্ধী দেশের বিভিন্ন জায়গাতে গিয়ে এনএসইউআই এবং যুব কংগ্রেসের বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন অনুষ্ঠানে সামিল হচ্ছেন, কঠোরভাবে সরকারকে আপনার সমালোচনা করছেন। এবং তিনি এখন একটা পরিবেশ ডেফিনেটলি তৈরি করে ফেলেছেন রাহুল গান্ধী, এবং তার কারণেই কংগ্রেসকে ঘিরে বিরোধী দলগুলোর মধ্যে একটা আশা জেগেছে নতুন করে। এইটা রাহুল গান্ধীর কিন্তু একটা ক্রেডিট, যে তিনি কংগ্রেসকে একটা সিরিয়াস অবস্থানে আবার নিয়ে এসেছেন, যার ফলে বিরোধীরা মনে করছে যে কংগ্রেসকে বাদ দিয়ে সম্ভব হবে না কোনোভাবেই, কংগ্রেসকে এগোতে হবে এবং কংগ্রেসকে নেতৃত্ব দিতে হবে। আর সেক্ষেত্রে রাহুল গান্ধী এখন এই মুহূর্তে দেশের যুব সমাজের সামনে বেস্ট আইকন পলিটিক্যাল লিডারদের মধ্যে। এই অবস্থাতে রাহুল গান্ধী সামনে থাকলে আন্দোলন খুব দ্রুত ব্যাপক আকার ধারণ করতে পারে, এটা মনে করে তারা এখন মানে ওই যন্তর মন্তর মুখী হতে শুরু করেছেন। কিন্তু তার মধ্যে এই আন্দোলনটা খুব সহসায় স্তীমিত হয়ে যাওয়ার কথা না, এটা একটা শুরুয়াত হয়েছে এবং এই আন্দোলন আগামী দিনে বড় আকার ধারণ করতে পারে। যদি সাময়িক কালের জন্য এই আন্দোলন ধর্ণা যদি তুলেও নেওয়া হয়, তাহলেও এই আন্দোলনের স্পিরিটটা কিন্তু আপনার স্তীমিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ নির্বাচন এগিয়ে আসছে, খেয়াল রাখতে হবে তার কারণে। তো আপনার এই আন্দোলনকে কেন্দ্র করে বিরোধীরা কিন্তু সক্রিয় হয়ে গেছে, রাহুল গান্ধীও সক্রিয় হয়ে গেছেন, কংগ্রেসও সক্রিয় হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসও নতুন করে আলো দেখতে পাচ্ছে। তারপর যে আঞ্চলিক দলগুলো রয়েছে বিভিন্ন রাজ্যের, তারাও কিন্তু মনে করতে শুরু করেছে এইটা একটা বিরাট বড় সুযোগ। এই সুযোগে যে আভ্যন্তরীণ যে মতভেদ আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে, এবং টু সাম এক্সটেন্ট অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে, টু মাচ এক্সটেন্ট ডিএমকে এবং কংগ্রেসের মধ্যে তামিলনাড়ুতে, টু সাম এক্সটেন্ট আরজেডি এবং কংগ্রেসের মধ্যে বিহারে, এইগুলোকে ওভারকাম করে একটা প্ল্যাটফর্মকে, একটা মুভমেন্টকে হাতিয়ার করে সবাই একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদের যে সবার প্রধান প্রতিপক্ষ বিজেপি, এনডিএও না, কারণ এনডিএর মধ্যেও অনেক অসন্তোষ রয়েছে, এখন বেরিয়ে আসতে শুরু করেছে। ভীষণ রকম অসন্তুষ্ট হয়ে রয়েছেন চন্দ্রবাবু নাইডু। এটা মানে বুঝতে খুব একটা আর অসুবিধা কারোর হচ্ছে না। তো এরকম আরও অনেকগুলো দলের মধ্যে অসন্তোষ রয়েছে। উত্তরপ্রদেশ কেন্দ্রিক যে দলগুলো রয়েছে, ছোট ছোট দলগুলো রয়েছে, তারা তাদের ভবিষ্যতের হিসেব করছে, কারণ উত্তরপ্রদেশে যদি পরিবর্তন হয়ে যায়, আগে আদিত্যনাথের নেতৃত্বে যদি বিজেপি ক্ষমতায় ফিরে আসতে না পারে, রাম মন্দিরে চাঁদা চুরির ঘটনার কারণে বিজেপির ছবি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কারণে যদি সেখানে পরিবর্তন হয়ে যায়, তাহলে জয়ন্ত চৌধুরীর কি হবে, অনুপ্রিয়া প্যাটেলের কি হবে? তারা তো উত্তরপ্রদেশ ভিত্তিক রাজনীতি করেন, কেন্দ্রে তারা মন্ত্রী থাকুক আর যাই থাকুক না কেন, যদি উত্তরপ্রদেশে তাদের সংগঠনই ঠিক না থাকে, উত্তরপ্রদেশেই যদি তাদের গুরুত্ব অবশিষ্ট না থাকে, তাহলে দিল্লিতে মন্ত্রিত্ব রেখে কী লাভ হবে? তো তার কারণে তাদের মধ্যে আপনার অস্থিরতা শুরু হয়েছে অলরেডি। এই কারণে মানে মূল বিষয়টা হলো বিজেপি ভার্সাস বাদ বাকি বিরোধী দলগুলো, এবং তারা বুঝতে পারছে যে এখন এগুলোকে কাজে লাগিয়ে যদি একটা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করা যায়, তাহলে সেই আন্দোলনটাকে সামাল দেওয়ার মতন সাংগঠনিক অবস্থা বিজেপির কাছে নাই। বিজেপি পুলিশ এবং তার কাছে যে ফোর্স রয়েছে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে, কিন্তু যে সংগঠনকে কেন্দ্র মানে যে সংগঠনের উপরে ভিত্তি করে বিজেপি সেগুলোকে ট্যাকেল করার কথা, সেই সংগঠন বিজেপির ভেতর থেকে অনেক দুর্বল হয়ে রয়েছে। মধ্যপ্রদেশ আপনাদের মনে আছে, নরোত্তম মিশ্রকে টিকিট না দেওয়ার কারণে রাস্তার মধ্যে নেমে বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা কিভাবে উৎপাত তৈরি করেছিল আপনাদের মনে আছে? বিজেপির মতন স্বঘোষিত শৃঙ্খলাপরায়ণ পার্টির নেতাদের, কর্মীদের মধ্যে এই রকম ভূমিকাও যে দেখা যেতে পারে অনেকে ধারণা করতে পারেনি।
তো এরকম কত কত নরোত্তম মিশ্র রাজ্যে রাজ্যে লুকিয়ে রয়েছে, একেবারে অনুগত পার্টিকর্মীর রূপ নিয়ে, মুখোশ পরে, সেগুলো তো সময় এলে পরে বোঝা যাবে। তো তার কারণে যেরকম ভাবে তৃণমূলের দুর্দিনে তৃণমূল ভেঙে চৌচির হয়ে গেছে, অনেক লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে গেছেন, সেই রকম যে আগামী দিনে বিজেপির হবে না গ্যারান্টি দিয়ে বলা যায় নাকি? বিজেপির ভেতরে যে পরিমাণ খুব বিক্ষোভ জমে রয়েছে, তাতে আগামী দিনে অনুরূপ চিত্র বিজেপির মধ্যে দেখা যেতে পারে। বিরোধীরা সেটা বুঝতে পেরে আপনার আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তো তার কারণে আপনাদের কি মনে হয় যে এই যন্তর মন্তরের ধর্ণা মঞ্চ থেকেই, অনশন মঞ্চ থেকেই দেশের পরিবর্তনের লড়াই বা পরিবর্তনের আন্দোলন শুরু হবে? মানে তারাও ইঙ্গিত দিয়ে দিয়েছে যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই তাদের শেষ দাবি না, এরপরে আরও অনেক কিছু, আরও অনেক বড় দাবি। এবং অনেক সময়ই তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, তার সমালোচনা করেছেন। শেষ পর্যন্ত কি সেটাকে তারা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃহৎ আন্দোলনে পরিণত করবে বা করতে পারবে? কমেন্ট করে জানান। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করে দিয়ে শেয়ার করে দিন।